এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুভি উপ্পু কাপুর রাম্বুকে, যেটা আপনাদের খুবই পছন্দ হতে চলেছে। তার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে বলা হয় একটা অনেক বড় রাজ্য ছিল, যেখানে আকাল পড়ে গিয়েছিল, খাবার দাবারেরও আকাল পড়ে গিয়েছিল। তখন ওখানকার রাজা সেখানে জ্যোতিষের কাছ থেকে সেটার কারণ জিজ্ঞাসা করে। তখন পণ্ডিতজি জানায় যে লোক যখন মারা যাবে তখন গ্রামের উত্তর দিকে তাদেরকে কবর দিতে হবে, তবে এই গ্রামের উন্নতি হবে। আর রাজা কিছু না ভেবেই তাই করে। আস্তে আস্তে গ্রামটা পুরো হরাভরা হয়ে গেল, আর রাজ্য থেকে অনেক ভালো ভালো লোক বেরোলো। আর জেনারেশনের পর জেনারেশন কেটে যায়, আর সেই পরম্পরাও এখনো অবধি চলতে থাকে। মানে গ্রামে মরে যাওয়ার পরে উত্তরের সাইডে পুঁতে দেওয়ার পরম্পরা। তারপরে আমরা চিট্টি চাতুরাম নামের একটা গ্রাম দেখতে পাই, যেখানে সেই রাজ্যের কিছু লোক থাকতে এসেছিল। লোকদেরকে কবর দেওয়ার প্রথা চালু করে দিয়েছিল, যে কারণে আজকে 200 বছরেরও বেশি হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পাই এই গ্রামের মুখিয়ার মৃত্যু হয়ে গিয়েছে, যার কারণে সবাই মিলে তাকে নিয়ে গ্রামের উত্তর দিকে যাচ্ছে কবর দেওয়ার জন্য। সেখানে আমরা আরো একটা লোককে দেখতে পাই, যাকে দেখে আমরা বুঝতে পারছিলাম সে গ্রামের মুখিয়া থেকে অনেক বেশি জেলেস ছিল। আর সেখানে আরো একজন লোক ছিল, যার নাম ছিল মধুরাজ, যে শুধু পয়সার নেশায় চুর হয়ে থাকতো। তারপরে আমরা গ্রামের মুখিয়ার মেয়ে অপূর্বা আর তার মাকে দেখতে পাই, যারা কিনা কেঁদেই যাচ্ছিল। তারপরে সেখানে কবরস্থানে কাজ করার লোক চিন্না চলে আসে। সে মুখিয়াকে সব নিয়ম মেনে সেখানে পুঁতে দেয়। আর সেইখানে মুখিয়ার সমাধির মধ্যে অনেক বড় পাথর দেওয়া হয়। সেটা দেখার পরে সেই লোকটা জেলেস হয়ে বলে, আমি যখন মরবো ওর থেকেও বড় যেন পাথর আমার মৃত্যুর ওখানে দেওয়া হয়। তারপরে আমরা চিন্নার বাড়ি দেখতে পাই। চিন্নার বাড়িতে চিন্নার মা ছিল, যেখানে চিন্নার মায়ের একটা বড়সড় অসুখ রয়েছে। সে যখন তখন মরে যেতে পারত, তাই জন্যই তার মা তাকে বলে, আমি যবে মরে যাব না, আমাকে কোনো কবরস্থানে নয়, আমাকে একটা গাছের নিচে পুঁতে দিস, যাতে করে আমি শান্তি করে সেখানে থাকতে পারি। এই কথাতে চিন্না খুব একটা পাত্তা দেয় না। অন্যদিকে আমরা সারপঞ্চ অফিসের সিন দেখতে পাই, যেখানে আজকে অপূর্বাকে প্রধান বানানো হবে, কারণ সেই গ্রামে অপূর্বার বংশগত লোকেরাই সেই গদিটাকে সামলে এসেছে। তারপরে অপূর্বা ভয় ভয় সেখানে চলে আসে, আর এরা তাকে মুখিয়ার উপাধি দিয়ে দেয়। অপূর্বা নিজেই জানতো না এই পদটা নিয়ে সে আসলে করবেটা কি। আর তার হাতে অনেকগুলো ফাইল ধরিয়ে একটা লোক বলে, তোমার সামনে যে 3 জন রয়েছে তাদের কাছ থেকে কোনো সাহায্য লাগলে নিয়ে নিও। আর তার সামনে 3টে তো বয়স্ক লোক ছিল, যারা নিজেই কবে টপকে যাবে তার কিন্তু ঠিক ছিল না। তারপরে আমরা চিন্নাকে দেখতে পাই, যে কবরস্থানে গিয়ে জায়গা দেখছিল। হঠাৎ করে তার মায়ের কথাটা মাথায় আসে, যার জন্য সে গাছের নিচে জায়গা দেখতে যায়। সে কিছু একটা নোটিস করে। তারপরেই সিনটা সেখান থেকে বদলে অপূর্বার কাছে চলে আসে। আজকে তার সবার কথা শোনার দিন ছিল, আসলে সে মুখিয়া হয়েছে, সবার সমস্যা আজকে শুনবে। তারপরে সেই গ্রামের লোকেরা জেনে বুঝে অপূর্বার থেকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, যে কথাতে অপূর্বা আগে থেকেই উত্তর দিতে পারত, কারণ অপূর্বা তার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছিল। এই কারণে অপূর্বা তাদের প্রশ্নের উত্তর খুবই সহজের সঙ্গে দিয়ে দেয়। সবাই যখন প্রশ্ন করছিল সবার উত্তর সে দিয়ে দিচ্ছিল, যার কারণে অপূর্বার মনে হয় এই সব কিছুর জবাব তো আমাকে আমার বাবা বলেই গিয়েছে। তারপর হঠাৎ করে চিন্না দাঁড়িয়ে ওঠে, আর সে বলে যে আমাদের গ্রামে তো আর 4 জনকে পোতার মতন জায়গা রয়েছে, সেই বিষয়ে আমরা কি করব। এটা শোনার পরে তো অপূর্বা অনেক চিন্তায় পড়ে যায়। তখন সে চিন্নাকে জিজ্ঞাসা করে, এটা কেমন ধরনের প্রশ্ন? তখন চিন্না জানায় যে আমরা উত্তর ছাড়া অন্য কোথাও কাউকে গাড়তে পারবো না। আর এটা অপূর্বার জন্য অনেক বড় প্রশ্ন ছিল, যার কারণে অপূর্বা বলে, আমি চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবোক্ষণ। সেই সমস্যার সমাধান বার করার জন্য 2 দিনের সময় চায়। আর রাবিয়া নামের সেই লোকটাও তার পেছনে পড়ে গিয়েছিল। সে বাড়িতে এসে খুব কান্না করতে থাকে আর চিন্তা করতে থাকে সে কোন বিপদে পড়ে গেল। আর এদিকে সারা গ্রামের মধ্যে খবরটা ছড়িয়ে যায় যে কবরস্থানে আর 4 জন লোক মারা গেলে পোতা যাবে, তারপর বাকিদেরকে পোতার জায়গাটুকুনি নেই। না জানে আমরা মরে গেলে আমাদের দেহের সাথে কি হবে। অন্যদিকে আমরা চিন্নাকে দেখতে পাই, যার মায়ের শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য চিন্না তার মাকে নিয়ে হসপিটাল এসেছিল। এখান থেকে যাওয়ার সময় চিন্নার মা তার ছেলের থেকে একটা প্রমিস নেয়, সে যেন তাকে গাছের ছাওয়ার নিচেতেই কবর দেয়।
অন্যদিকে আমরা অপূর্বাকে দেখতে পাই, সে ডিসাইড করে পাশের গ্রামে গিয়ে সে সাহায্যের জন্য হাত বাড়াবে, যাতে করে তারা কবরস্থানের জন্য তাদেরকে জায়গা দিয়ে দেয়। তারপরে তারা পাশের গ্রামের লোকের কাছে জায়গা জমির ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু তারা তো প্রথমেই তাকে না করে দিয়েছিল, যেটা নিয়ে চিন্তিত থাকার কারণে অপূর্বা সোজা চিন্নার কাছে চলে আসে। আমরা তো কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না, ইতিমধ্যে আমাদের কি করা উচিত? তারপরে সে অপূর্বাকে বলে, এখনো অব্দি তো 4 জনের লোকের জায়গা বাকি রয়েছে, এত সহজে হয়তো ওই জায়গাটা ভরবে না, তাই আপনি এখন চিন্তা করবেন না। এই কথাতে অপূর্বা তখন জানায় যে তুমি একটা কাজ করো, তুমি সেই লোকের লিস্ট বানাও যারা এই কিছুদিনের মধ্যে মারা যেতে পারে। এটা থেকে আমাদের আইডিয়া হয়ে যাবে কতজনের জন্য আমাদেরকে জায়গা জোগাড় করতে হবে। তাই তার কথা শুনে চিন্না তাই করে, 2 দিনের মধ্যে তাদের জন্য একটা লিস্ট বানিয়ে রেডি করে দেয় সে। তারপরে সে পঞ্চায়েত মিটিং ডেকে সবাইকে জানায় টোটাল 8 জনের নাম রয়েছে আমাদের কাছে, যারা কিনা মরতে পারে যখন তখন, তাই যারা প্রথমে মরবে তাদেরকে আমরা জায়গা দিয়ে দেবো। তখন ভিমাইয়া নামের সেই অপোনেন্টটা বলে, এই লিস্টে আমারও নাম ডালো, আমার গ্রামের পরিবার সব থেকে পুরনো, তাই মরে যাবার পরে আমি এই গ্রামেই নিজে কবর নিতে চাই। এই কথাতে মাধু রাজু আর ভিমাইয়া দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়, কারণ রাজুও বলে ফেলে যে সেও এটাই চায়। যেই কথাতে বিরক্ত হয়ে অপূর্বা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। ইতিমধ্যে অপূর্বা ভাবতে থাকে সে এখন কি করে সলিউশন বার করবে। তারপরে তার আইডিয়া আসে, সে ভাবছিল কাগজের টুকরো দিয়ে চিট করলে তো হয়, সেখানে গ্রামের লোকেদেরকে এই কাগজের চিটগুলো তুলতে বলবো, তাহলে যে কটা নাম উঠবে সে কটা নামই আসবে, কোনো ভেদাভেদ থাকবে না, যার কপালে থাকবে সে গ্রামের কবরস্থানে নিজের জায়গা জোগাড় করে নেবে। এরপরে অপূর্বা গ্রামের মধ্যে অ্যানাউন্স করে লোকদেরকে একত্র করে নেয়। এদিকে অপূর্বার সঙ্গে 3টে বুড়ো মিলে এই ছোট একটা কাজের জন্য অনেক বড় করে আয়োজন করে দেয়। তখন অপূর্বা এক এক করে লোকেদের নামের কাগজের চিটগুলো বার করতে থাকে। অন্যদিকে 3 জনের নাম পূর্ণ হয়ে গিয়েছিল, যার মধ্যে থেকে একটা নাম মাধু রাজুর বাবারও এসেছিল। এরপরে শেষ পার্চিটা খোলা হয়, তখন আমরা দেখতে পাই তার মধ্যে ভিমাইয়ার নাম ছিল। কিন্তু এটা দেখার পরে অপূর্বার তো অনেক চিন্তা হয়ে যায় চিন্নার মায়ের জন্য, এই কারণে সে মিথ্যে কথা বলে দেয় এর মধ্যে তো চিন্নার মায়ের নাম রয়েছে। আর এদিকে মাধু রাজুর নাম এসেছে বলে সে সবাইকে খুশি হয়ে খাবার দাবার খাওয়াতে শুরু করে দেয়। এদিকে লোকেরা মাধু রাজুর বাড়িতে পার্টিতে এসেছিল, এদিকে তারা খুবই মদ খাচ্ছিল। এদিকে তারা যখন মদ খাচ্ছিল সেই মদ বানানোটাও আমরা দেখতে পাই, যেটা খুবই নোংরা ভাবে বানানো হচ্ছিল। পরের দিন সকালে যখন অপূর্বা ওঠে তখন সে একটা খবর পায়, তার জন্য তারা মাধু রাজুর বাড়িতে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর এখানে জানা যায় যে গ্রামের 4টে লোক পার্টিতে মদ খেয়ে সেখানেই মারা গিয়েছে। এটা দেখার পরে সবাই খুব চিন্তায় চলে আসে যে কবরস্থানের সব জায়গা তো এরাই অকুপাইড করে নিচ্ছে। তারপর 4 জনকে কবরস্থানে গেড়ে দেওয়া হয়। আর এদিকে আমরা দেখতে পাই যে ভিমাইয়াও খুব খুশি হচ্ছিল, কারণ যেহেতু ভিমাইয়া কবরস্থানের জায়গা পায়নি তাই জন্য কেউই পায়নি বলে সে বেশ ভালোই খুশি ছিল। রাতে জিন্না তখন তার মাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য জায়গা দেখে রেখে দিয়েছি। তারপরে আমরা রাত্রেবেলা জিন্নাকে দেখতে পাই যে কিনা কবরস্থান আসে আর একটা জায়গা সে দেখতে থাকে। তখন আমরা জানতে পারি জিন্না তার মায়ের জন্য একটা জায়গা আগে থেকেই বুক করে রেখে দিয়েছে। তারপরে জিন্না ভাবতে থাকে যে গ্রামের লোকেরা যদি জানতে পারে আমি বেইমানি করেছি তাহলে তাকে তো তারা ছাড়বে না। পরের দিন সকালবেলা জিন্না একটা খালি পাথর নিয়ে কবরস্থানে পোঁতার জন্য যাচ্ছিল, যাতে লোকের মনে হয় কোনো জায়গা সেখানে খালি নেই। আর রাস্তায় তখন অপূর্বার সাথে তার দেখা হয়। তখন অপূর্বা তাকে বলে তুমি আমার সঙ্গে চলো, কিন্তু চিন্না তখন তাকে বারণ করে দেয়। সে বলে এখন না, এখন যেতে পারবো না। কিন্তু অপূর্বা তাকে পাথরের সাথেই তাকে তার সঙ্গে নিয়ে চলে যায়। অপূর্বা কবরস্থানের জন্য আরো গ্রামের মুখিয়াদের সাথে কথা বলে, কিন্তু সব লোকেরাই তাকে সোজাসুজি বারণ করে দিচ্ছিল যে আমাদের গ্রামে জ্বালিয়ে দেওয়ার রিওয়াজ রয়েছে, দফন করা নয়। অন্যদিকে একটা গ্রামের লোক বলে আমি তোমাদেরকে 1 একর জমিন দিতে পারি, কিন্তু তার বদলে তোমাদেরকে 1 লাখ টাকা দিতে হবে। এতগুলো পয়সা অপূর্বার কাছে ছিল না, যার কারণে তারা ফেরত চলে আসে। অপূর্বা যখন গ্রামের মধ্যে ফেরত আসে তখন গ্রামের অবস্থা খুবই খারাপ ছিল, ভীষণ হইচই বেঁধেছিল, কারণ মাধু রাজুর বাবার অবস্থা খুবই খারাপ ছিল। আর এখানকার লোকেরা বলতে থাকে যে মাধু রাজুর বাবা যদি মারা যায় তাকে আমরা কোথায় কবর দেবো তুমি বলো। যেটা শোনার পরে অপূর্বা সোজা ঘরে চলে আসে, আর ঘরে এসে খালি কান্নাই করতে থাকে। এই মুখিয়ার পদটাকে আমি একেবারের জন্য ছেড়েই দেবো, এইসব কিছু ঝামেলা আমি নেবই না, এই বলে সে বাইরে যাচ্ছিল। তখন তার মা তাকে আটকায় আর বলতে থাকে এই পদটা আমাদের বংশগত,
আর এটা তোমাকে নিতেই হবে দায়িত্ব। রাত্রেবেলা আমরা দেখতে পাই চিন্নাকে। চিন্না আসলে সেই পাথরটা নিয়ে লুকিয়ে লুকিয়ে সেই জায়গাটাকে অকুপাইড করতে এসেছিল তার মায়ের জন্য, যাতে করে লোকের মনে হয় এখানে কবরস্থানে কবর দেওয়া রয়েছে, আর কবর দেওয়া জায়গায় তো কবর দেওয়া যায় না। আর তখন সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অপূর্বা চিন্নাকে নিয়ে এবং বাকি 3 জনকে নিয়ে কবরস্থানে আসে দেখার জন্য যে কোনো জায়গায় একটা হলেও জায়গা ফাঁকা রয়েছে কিনা। তখন সে হঠাৎ করেই নোটিস করে এই পাথরটা তো নতুন নতুন মনে হচ্ছে, যেই কথাতে চিন্না কথাটাকে পুরোপুরি ঘুরিয়ে দেয় যে এটা 100 বছর পুরনো কবর না, সেই জন্য মনে হয় এখন এই জন্য এত পরিষ্কার লাগছে। এটা শোনার পরে তখন অপূর্বার মাথায় বুদ্ধি আসে যে 100 বছর পুরনো কবরগুলোকে খালি করে আবার সেগুলোকে নতুন করে করা যায় না, আর নতুন করে জায়গাও হয়ে যাবে। এই আইডিয়াটা চিন্নারও বেশ ভালো লাগে। অপূর্বা গিয়ে গ্রামের লোকেদেরকে এই খবরটা জানায়। তখন গ্রামের পণ্ডিত বলে না, এরকমটা হতে পারে না, কিন্তু অপূর্বা তার মুখ বন্ধ করিয়ে দেয় এবং বলে যে 100 বছর পুরনো কবরের লিস্টগুলো বানাও। যার কারণে সেই বুড়ো লোকগুলো চিন্নার সাথে গিয়ে কবরস্থানের লিস্ট বানাতে শুরু করে দেয়। যখনই সেই জায়গার সময় আসে যেখানে তার মায়ের জন্য সে জায়গা বাঁচিয়ে রেখেছে, তখনই সে সবাইকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখিয়ে দেয় আর ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। বাকিগুলো কালকে লিখবো এই বলে। আর রাত্রেবেলা তাড়াতাড়ি করে চিন্না লুকিয়ে লুকিয়ে চলে আসে কবরস্থানে, আর সেই পাথরে এসে মিথ্যে না আমার মিথ্যে সার লিখে দেয়। সেই সময় একটা মতখোর কবরস্থানের ওখান থেকে যাচ্ছিল। তখন সে দেখতে পায় চিন্নাকে। চিন্না আসলে ঢাকা অবস্থায় ছিল বলে সে তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে মনে করে কোনো ভূত কবরস্থান থেকে তার দিকে এগিয়ে এগিয়ে আসছে। এই চক্করে তো সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন চিন্না সেরিটা এসে গ্রামের সব লোককে এই কথাটা বলতে থাকে, আর বলতে থাকে সে কবরস্থানের মধ্যে ভূত দেখেছে। এই সব কিছু শোনার পরে তারা খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে অপূর্বা 100 বছরের পুরনো কবরগুলোকে খোঁড়াচ্ছিল, কিন্তু তখনই হিমায়ার লোক আসে আর বলতে থাকে এখন এই কবরটাকে আর খোঁড়া যাবে না, পণ্ডিতজি বারণ করেছেন। তারপরে এরা জানতে পারে ওই মদখোরের কথা শুনে পণ্ডিতজি বলেছেন যে নাকি পূর্বাজের লোকেরা এসে কবরগুলোকে ভাঙার জন্য বারণ করছেন। যদি গ্রামের কবরগুলোকে খোদা হয় তাহলে গ্রামে অনেক বিপদও আসতে পারে। যেটা শোনার পরে অপূর্বা অনেক রেগে যায়। অন্যদিকে ভিমাইয়া নিজের লোকদেরকে বলে কেউ যেন আমাদের পরিবারের সমাধির উপরে কোনো রকম হাত না লাগায়, এই কারণে আমাদের সমাধিগুলোতে সব লাল রং করিয়ে দাও। এই কারণে সব দেখা দেখি মিলে গ্রামের লোকেরা নিজেদের পরিবারের লোকেদের কবরের উপরে আলাদা আলাদা রং করাতে শুরু করে দেয়, যেখানে শুধুমাত্র চিন্নার বানানো সমাধিটাই আলাদা লাগছিল। এই কারণে চিন্নাও গিয়ে ওই সমাধিটার উপরে নীল রং করে দেয়, যেটা মাধুরাজুর সমাধির মতনই ছিল। ভুল করে মাধুরাজুর লোকেরা একদিন ওই সমাধি দিয়ে টক্কর খেয়ে যায় আর বলতে থাকে এতদিনে তো আমাদের সব সমাধির রং শুকিয়ে গিয়েছিল, তাহলে এই রংটা এখনো অব্দি শুকায়নি কেন? এই কথাটা গিয়ে তারা মাধুরাজিকে জানিয়ে দেয়। এই কথাতে এটা তো ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ওই সমাধিতে নতুনই কেউ হয়তো পেইন্ট করেছে। এই কারণে গ্রামে ঝগড়া হওয়া শুরু হয়ে যায় যে ওই পেইন্টটা কে করেছে এটা জানার জন্য। অন্যদিকে অপূর্বা চিন্নাকে আটকে বলে তুমি আমাকে শুরু থেকেই কবরস্থানে যেতে বারণ করে আসছো, কেন বলো তো? এইসব কিছু শোনার পরে চিন্না তখন বলে ওই পেইন্টটা আমিই করেছি, আর ওই জায়গাটা আমি আমার মায়ের জন্য বাঁচিয়ে রেখেছি। সে বলতে থাকে এই কথাটা যদি গ্রামের লোকেরা জানতে পারে বিন্দুমাত্র ভাবে তুমি বেঁচে থাকবে না, তোমাকে মেরে মেরে হাড্ডি ভেঙে দেবে। তোমার একটা কাজ করো, সবার আগে তোমার ওই লাগানো পাথরটাকে কবরস্থান থেকে সরিয়ে দাও। অন্যদিকে ভিমাইয়ার লোকেরা গিয়ে ভিমাইয়ার দাদুর পাথরের ওপরে গিয়ে দেখতে থাকে তার মৃত্যুর কারণ কি ছিল। ভিমাইয়ার পরদাদা যে কিনা মুখিয়া ছিল, সে একদমই মরে গিয়েছিল হুট করে, আর মুখিয়ার পদটা অপূর্বার পরদাদা পেয়েছিল। তবে থেকেই সে এখানকার মুখিয়ার পদ নিয়ে আসছে। এটা শোনার পরে তো ভিমাইয়া সোজা কবরস্থানে গিয়ে উঠে দাঁড়ায়। অন্যদিকে অপূর্বাকেও তার লোকেরা নিতে চলে আসে। অন্যদিকে চিন্নাও সেই পাথরটাকে সরানোর জন্য লেগে পড়েছিল। অন্যদিকে ভিমাইয়া সোজা কবরস্থানে যায় আর সেই পাথর দেখে গ্রামের লোকেদেরকে বলে আসল মুখিয়া হওয়ার অধিকার তো আমার রয়েছে। অন্যদিকে অপূর্বাও সেখানে চলে আসে, যে শুধুমাত্র চিন্নাকেই খুঁজে বেড়াচ্ছিল। ভিমাইয়ার কথাতে তখন পাত্তা না দিয়ে সে হুট করে বলে যায় যে ঠিক আছে তুমি হয়ে যাও তাহলে মুখিয়া। এটা বলার পরে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপরে ভিমাইয়া পুরো খুশি হয়ে যায়, আর তখনই গাছের ওপর থেকে জিন্না পড়ে যায়, যে সবাইকে দেখে পাথর সমেত গাছের ওপর উঠে গিয়েছিল। তারপরে ভিমাইয়া মুখিয়া হওয়ার নাতে তাকে এবং তার মাকে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উপদেশ দেয়। তারপরে সারা গ্রামের লোকেরা চিন্নাকে ধরে মারতে থাকে, এই নকল পাথর লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে। এখানে অপূর্বার থামানোর পরেও কেউ থামে না। তখনই একটা লোক এসে তাকে জানায় যে চিন্নার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে। যেটা শোনার পরে তাড়াতাড়ি করে চিন্না নিজের মায়ের কাছে আসে
তার মাকে দেখিয়ে সে অনেক কাঁদতে থাকে। এরপরে চিন্না ভাবতে থাকে, এখন আমি আমার মাকে কোথায় কবর দেব। সেই জন্য তার মায়ের শরীরে সবার প্রথমে সে একটা লেপ লাগায়। তারপরে ভিমাইয়া কবরস্থানের শেষ জায়গাটাকে নিলামিতে দেবে ভেবেছিল। এই কারণে সব গ্রামের লোকেরা একত্র হয়। নিলামি যখন শুরু হয়, মাধুরাজ আর ভিমাইয়া নিলামিতে একে অপরকে টক্কর দিচ্ছিল। বেশি পয়সা শুনে মাধুরাজও সেখান থেকে চলে যায়। তারপরে ভিমাইয়া ভাবতে থাকে, এই কবরস্থানের শেষ জায়গাটা হয়তো আমিই পাবো। অন্যদিকে গ্রামের বাকি লোকেরাও বলি দিচ্ছিল, যার কারণে একটা কবরের জায়গা 90,000 টাকা অব্দি পৌঁছে যায়। তখন ভুমাইয়া বলে যে আমি এই জায়গাটার জন্য 1 লাখ টাকা দিতে রাজি আছি। আর শেষ কবরস্থানের জায়গাটা সেই পেয়ে যায়। যদিও বা এইটা দেখার পরে পুরো গ্রামের লোকেরা হাসছিল, যেটা ভিমাইয়ার খুবই অবাক লাগে। অন্যদিন জিন্না নিজের মাকে কবর দেওয়ার জন্য যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই গ্রামের বাকি লোকেরাও তার পেছন পেছন যাচ্ছিল। তখন জিন্না অন্য গ্রামের জমিনে গিয়ে তার মাকে কবর দিতে থাকে। আর এখান থেকে সিনটা অনেকগুলো টাইম আগে শিফট হয়ে যায়, যেখানে চিন্না অপূর্বাকে এসে একটা আইডিয়া দেয়, আমাদের লোকেদেরকে কবর দেওয়ার জন্য একটা জায়গা আমরা পেতে পারি। এই কারণে তারা গ্রামের সব লোকেদেরকে ডেকে পাঠায়, শুধু ভিমাইয়া আর মাধুরাজুকে বাদ দিয়ে। তাই জন্য তারা প্ল্যান করে ওই নিলামিটাকে যা হোক করে 1 লাখ অব্দি পৌঁছানোর চেষ্টা করবে। তাতে করে তারা 1 লাখ টাকা পাবে। আর ভিমাইয়ার দেওয়া সেই 1 লাখ টাকাটাকে নিয়ে গিয়ে তারা সেই লোকটাকে দেবে, যে তাদেরকে 1 একর জমিন দেবে বলেছিল। যারা 1 লাখ টাকার বিনিময়ে 1 একরের জমিন তাদেরকে দিয়ে দিচ্ছিল। চিন্না তাই জন্য তার মাকে ওখানেই পুঁততে এসেছিল। সবকিছু হয়ে যাওয়ার পরে চিন্না তার মায়ের কবরস্থানে একটা বড় গাছ লাগিয়ে দেয়, যে এটাই পরে গাছ হবে আর আপনাকে ছাওয়া দেবে। তারপরে আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে ওই ছোট্ট গাছটা অনেক বড় গাছ হয়ে গিয়েছিল। আর চিন্না তখন তার মাকে অনেক মনে করছিল। অন্যদিকে গ্রামের লোকেরা ভিমাইয়ার জায়গায় অপূর্বাকে নিজেদের মুখিয়া হিসাবে মেনে নিয়েছিল। আর এর সাথে সাথেই সুন্দর মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।